এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। শাইমি তিতলির দিকে তাকালো, পর মুহূর্তেই কার কথা বলছে বুঝতে পেরে ইচ্ছাকৃত খ্যাক খ্যাক করে হেসে শাইমি বলল, আহা বেচারা, তোর বৌবাতের ভিতর ছুটি পাবে না বলে কি দুঃখ। তার সপ্তাহখানেক পর থেকেও তো তার পরীক্ষা। কিন্তু বেটার কপাল ভালো, কারণ 2 দিন ছুটি পেয়েছে মেডিকেল কলেজ থেকে, তাই এখন ক্লাস বাদ দেওয়া যাবে না বলে আসতে পারেনি। মেডিকেলে পড়তে গেলে এই হুটহাট এথায় ওথায় যাওয়ার ব্যাপারটা বেশ কষ্টকর, তাই না? তাও তো ভাইয়া প্রথম বছরে অনেক বাদ দিয়েছিল, এর ফলটাও খুব খারাপ ছিল। এখন ডাক্তার সাহেব খুব সিরিয়াস, ওই 1 বছরের ক্ষতিপূরণ করতে কি না নাজেহাল হয়েছিল। 2 বছর পুরোপুরি যাকে বলে মেডিকেল বন্দি, পাওয়াই যেত না ভাইয়াকে। আফসোসের সহিত বলল পরি। হ্যাঁ, খুব সিরিয়াস বিষয়। যাই হোক, পরে উঠ, ফ্রেশ হয়ে আয়, খেতে যাব। পরি আনামের গালে চুমু খেয়ে উঠে পড়ল। এলোমেলো হয়ে যাওয়া চুলগুলো 2 হাতে ঠিক করতে করতে ওয়াশরুমে চলে গেল। তিতলি আনাম আর স্বামীকে নামিয়ে দিল বিছানা থেকে। দক্ষ হাতে বিছানা ঠিক করে দিল মুহূর্তেই। পরি রুমের দক্ষিণা জানালার কাছে তার পড়ার টেবিল থাকলেও তিতলির রুমে তা নেই। পরি বসে আছে ব্যাতের মুড়ায় তিতলির ঘরের জানালার কাছে, 2 হাত জানালার উপর রেখে আনমনে বাহিরে তাকিয়ে আছে। ঠিক কতক্ষণ এভাবে আছে ওর নিজেরও খেয়াল নেই। চোখ বন্ধ করে নিল পরি। সেদিন দাদুর কাছে বলা কথাগুলো ভেসে উঠল চোখের পাতায়। দোষটা তার কোথায় ছিল দাদু? আমরা নিজেদের জায়গায় দাঁড়িয়ে বলে দিতে পারি, দিন শেষে ওটা তার ভাগ্যে ছিল বলে হয়েছে। আমরা এটা বলতে পারি কারণ সে কিসের মধ্যে দিয়ে গেছে সেটার তো আমরা সম্মুখীন হইনি। প্রভাব এখানে 2 ভাবে পড়ে জানো। এক, নিজের দোষ না থাকা সত্ত্বেও সেই দোষে সবাই তাকে দোষী করে এবং যার কারণে তাকে দিনের পর দিন নরক যন্ত্রণায় আটকাতে হয়। এরপর তারা হয়ে ওঠে প্রতিশোধ প্রবণ। হওয়াটা কি স্বাভাবিক কিছু দাদু? দ্বিতীয়টায় আসি, যারা বাকি সবার কথা না শুনে নিজের সিদ্ধান্ত নিয়ে কাজ করে, দিন শেষে যখন তার বিপরীত কিছু ঘটতেই থাকে, তখন তারা নিজেদের ভুল বুঝতে পেরে গুমড়ে মরে। প্রথম উদাহরণ তোমার বোন কমলা, দ্বিতীয় উদাহরণ তোমার মেয়ে পরি ফাহমিদা। বুঝতে পেরেছো দাদু, হিসাবটা ঠিক কোথায় যেয়ে মিলেছে? রেওয়াজ খানকে প্রশ্ন করলেও উত্তরের আশায় থাকলো না পরি। নজর দিল জানালার দিকে বাহিরে। প্রচন্ড মাথা ধরেছে ওর। রাত থেকে এখনো তা বিদ্যমান আছে। এত চিন্তা ভাবনা করেছে ও যে মাথা ব্যথা হওয়ারই কথা। আঙ্গুল কপালে চালালো কিছুক্ষণ, পরে ওভাবেই থেকে বলল, আমি এসব শুনে প্রতি মুহূর্তেই বিশ্বাস করতে পারছিলাম না যে এটা সত্যি। আমার দাদু এমন হতেই পারে না। আমার ধারণা সে কোনো অন্যায়ই করতে পারে না। শান্ত মস্তিষ্কের, সুশীল চিন্তাধারার অধিকারী ব্যক্তি সম্পন্ন মানুষ কি সত্যি এমন করতে পারে? গ্রামে কুসংস্কার অর্ধেক দূর করে ফেলা মানুষ সেই কুসংস্কার ধারণা করতে পারে না নিজের মধ্যে। গত 2 দিন যাবৎ পুরনো কাসন্দি ঘাটতে ঘাটতে পেয়ে গেলাম উত্তর। তুমি না বলেছিলে দাদু, আমাদের বংশে নাকি আগে কোনো মেয়ে সন্তান জন্ম নিত না? কই, তোমার নিজেরই তো 2জন বোন ছিল, এরপর তোমার নিজেরই 2টো মেয়ে, এখন তিতলিদি আর আমি। সত্য হলো ছাই চাপা আগুনের মতো। বাপ দাদাদের কাছ থেকে পুরনো দিনের গল্প শুনতাম জমিদারদের গল্প, তাদের আধিপত্যের গল্প, তাদের পায়ের নিচে সাধারণ মানুষগুলোকে রাখার গল্প, যুগ যুগ আগের গল্প। আমরা যেভাবে বাপ দাদাদের কাছ থেকে শুনতাম শত বছরের পুরনো কেচ্ছা কাহিনী, শাসন ব্যবস্থা সম্পর্কে, তারাও শুনে এসেছে তাদের বাপ দাদাদের কাছ থেকে। আমার বিয়ে হয়েছিল বাপ দাদার আশ্রয় মাথা থেকে হারিয়ে যাওয়ার পর। দাদা তো আগেই গেছিল আর বাপটাও চইলা গেল। তখনকার যুগে মেয়েদের আর কি দাম ছিল? চাচারা কি বোঝা মাথায় নিব? বিয়ে দিয়ে দিল সপ্তাহ খানিকের মাথায় আমার থেকে 20 বছরের বড় এক লোকের সাথে। তখনের যুগে এসব ছিল স্বাভাবিক ব্যাপার স্যাপার। আমিও বাপের আশ্রয় হারাই গেলাম অন্য এক পুরুষের আশ্রয়। বাপ শখ কইরা পড়ালেখা শেখাইছিল নিজে, তারপরে সংসার নিয়ে আজীবন চলতে লাগলো। অত্যাচারিত হওয়া ছিল ঠিক অতিমাত্রায় স্বাভাবিক ব্যাপার। সব অত্যাচার সয়ে পড়ে রইলাম, যাবই বা কোথায়?
ও বাড়িতে যাইয়াও অনেক পুরনো ক্যাচ্ছা কাহিনী শুনতাম। তার ভিতর খানদের সাথে ঝামেলার সূত্রপাত, ক্ষমতায় তারাও যথেষ্ট ছিল, তবে তোমার বাবারা ছিল আরও অত্যাচারী। সে কয়টা বিয়ে করেছিল জানো? 7টা। রাতের অন্ধকারে মেয়ে ধরে ধরে নিয়ে আসতো। কোনো এক ঝামেলার সূত্র ধরে আমার সুন্দরী কম বয়সী ননদের উপর তার নজর পড়ে। বয়স কেবল 13 বছর ছিল। বিয়ের তোড়জোড় শুরু হয়েছিল। বিয়ের আগের দিন তাকে তুলে নিয়ে যাওয়া হয়। ওই যে বললাম, এমন আরও অনেক মেয়ে বা বই হোক তার নজরে পড়লে উঠিয়ে নিয়ে যাওয়া হতো। তোমার সেই বড় বাবার 7টা বউ থাকলেও কোনো এক অজানা কারণে বাচ্চা হতো না, যাকে বলতে পারো হয়তো গজব, আল্লাহর গজব। অতঃপর 3 সন্তান হলো দুজনের গর্ভ থেকে। কমলা আর কামিনী ছিল এক মায়ের গর্ভে, তোমার দাদু ছিল অন্য মায়ের গর্ভে। মেয়েটাকে সপ্তাহখানেক রেখে জীর্ণশীর্ণ কাপড়ে পথের কোণে ফেলে রেখে যায়। কি করুণ অবস্থায় না ছিল। শরীরের কোনো জায়গায় কাপড় ভালো মতো ছিল না। একে তো বিয়ে ভেঙেছিল, সবাই বলে মেয়ে পালাইছে, এক দুর্নাম। তারপরে ওর প্রাণহীন নিথর দেহ। আগে মধ্যম পর্যায়ে থাকলেও জোরদারভাবে ঘটনার সূত্রপাত তখন থেকে হয়। সুযোগ সন্ধানী পটুয়ারি বংশের মানুষগুলোর কানে খবর আসে কামিনী আর কমলার কথা ছিল দুজনকেই তুলে আনবে। তবে তা হয় না। আমি সবটা জানি না, তবে আমার যার সাথে বিয়ে হয়েছিল, অর্থাৎ জামশেদের বাপ, সে কমলাকে আটকে রাখে তোদের গ্রামের ঘরের ঘরে। বন্যার সময় ছিল, নদীর কাছের গ্রাম হওয়ায় পানি সহজে নামতো না। বন্যার পানিতেই মানুষ বাঁশ দিয়ে উঁচু করে ঘরের ঘরে বাস করত মাসের পর মাস। সেই রাতে কি হয়েছিল আমি জানি না। মেয়েটা আসলে কি ভালো থাকতো সেই যুগের পশুর সমান পুরুষ মানুষের সাথে? সবটাই হয়তো পরিকল্পনা ছিল। গ্রামের মানুষ এসে ওদের ঘর থেকেই বের করে দেয়। কাচ্ছা রটায় ডাকা হয় জমিদার বাড়ির সবাইকে। মায়া মানুষের দাম তখন আর কতটুকুই বা ছিল? এই যুগেও দেখবা অনেক জায়গায় নাই। মায়ের সন্তান হওয়া তো মুখের চুনকালির ব্যাপার ছিল। তোর বড় আব্বাও এমন ছিল। মায়া ঘরে তুলবো না, সে আমার স্বামীর সাথে বিয়ে দিয়ে দিল, সেই মুহূর্তে তখনই অস্বীকার করলো আজ থেকে সে আমার মাইয়া না। তোমার দাদা তখন তর তাজা যুবক, সদ্য তোমার দাদিরে বিয়ে করছে। তোমার দাদিও বড় ঘরের মাইয়া ছিল। কমলা, তোমার বড় আব্বা, দাদা সবার পা জড়িয়ে কান্না করে। নিজ চোখে না দেখলেও মানুষের কাছ থেকে শুনছিলাম কমলার হাহাকারের কথা। মায়াটারও তো কোনো দোষ ছিল না। নিজের বাপের থেকে বড় কাউরে বিয়ে কেমনে মানবে? যার কবরে এক পা, মান সম্মানের কাছে তোমার দাদাও টুর শব্দ করে নেয়। বাপের কথায় চলছে। কমলা আমার সতীন হওয়ার পরেও ওর হাহাকার দেখে মায়া হতো আমার। আগলে রাখার চেষ্টা করতাম। মায়া মানুষের তো দাম ছিল না, বাপের ঘর থেকেই অবহেলিত। কাহিনী এখানে শেষ না। তোমার বড় আব্বা মারা যাওয়ার পর এই অন্ধকার কূপ থেকে মুক্তির আশায় কমলা বারবার ছুটে যায় তোমার দাদার কাছে। ভাইয়ের পায়ে পড়ে আশ্রয় চায় শুধু স্বামীর, আর না আরও পুরুষকে নিজের শরীর ভোগ করতে চাওয়া যে সে সহ্য করতে পারত না। নিজের নোংরা পরিস্থিতি ভাইকে বলে বাড়ির কোনো এক কোণে কাজের লোকের আশ্রয় চায়। নরক থেকে তাকে বাঁচিয়ে নেওয়ার আকুলতা জানিয়ে কত শতবার ছুটে গিয়েছে। আমার থেকেও বেশি অত্যাচারিত হতো। আমার গায়ে বয়স্ক স্বামীর আজ থেমে থাকলেও ওর তা থাকেনি। বংশের তরতাজা যুবক থেকে বয়স্ক মানুষগুলো ওকে ছাড়েনি। জামশেদ হওয়ার পরও কমলা বারবার ছুটে গিয়েছে। আমার কোনো বাচ্চা হলো না, বান্দা মাইয়া মানুষ বইলা বাড়ি থেকে বার করে দিল। ঠাই মিলল বাপের এতটুকু জমিটাতে। তাও চাচাদের সাথে যুদ্ধ করেছিলাম এখানে। কালে কালে কত কিছুই না দেখলাম। গ্রাম থেকে কুসংস্কার দূর করলেও তোমার দাদা কত উন্নতি, কত ভালো কাজ, অথচ তার নিজের বোন নরক যন্ত্রণা শুয়ে যায়। কমলা এক সময় থেমে যায়, পাথরের মতো শক্ত হয়ে যায়। নিজের পরিবার, নিজের রক্ত সব নিজের মাঝে মেরে ফেলে। জানো, নিজের 2 ছেলে সন্তানরে নিয়েও কতবার ছুটে গেছে শেষ একটু আশ্রয়ের খুঁজে। বছরের পর বছর ছুটেও সে আশ্রয় পায়নি। মান সম্মান চলে যাবে যে। 3 ছেলের জন্মের পরেই নিজ হাতে খুন করে সেই অত্যাচারী স্বামী। শুধু তাকে মেরে ফেলে থামেনি কমলা, হিংস্র হয়ে তার গায়ে হাত দেওয়া সবাইকে কৌশলে মেরে ফেলে। বলবে আমি কি করে জানলাম? কারণ ওকে সাহায্য আমি করেছিলাম। কমলাকে নিজের ছোট বোন ভেবেছিলাম। ও বংশের সবাইকেই শেষ করে দিতে চাইলেও বাধা দেয় কমলা নিজে। কিভাবে নিজের সন্তান খুন করবে?
মা তো সে। রাখালের বয়সে আরও কিছু বাচ্চারাও বেঁচে যায়। এখন বলতে পারো তাহলে রাখাল কোত্থেকে এলো? রাখাল ছিল অবৈধ সন্তান, এটা বলার মতো শেষ পর্যন্ত কেউই থাকে না। স্বামীকে মেরে ফেলার পর রক্ষা পায়নি সে। দিনের পর দিন ঠিকই শিকার হতে হয়েছে। রাখাল গর্ভে আসার পরেই ওর রাগের মুখে পড়ে বাকি সবাই। আমার শাশুড়িও মারা গিয়েছিল জামশেদের জন্মের পর। এত কিছুর পরও ও রাখালকে মারতে পারে না, না মেরে জন্ম দেয়। কমলা পাগলের মতো অবস্থা তখন। রাগ জেদের বশে মারতে চলে যায় তোমার দাদাকে, তবে পারে না। অনেকবার চেষ্টা করেও তোমার দাদাকে মারতে পারে না। মানসিক রোগী বললেও কিন্তু ভুল হবে না কমলাকে। কমলা যা শুয়েছে এ জন্মে সে তোমাদের থেকে কখনো মুখ ফিরিয়ে নেবে না। মৃত্যু পর্যন্ত এই প্রতিশোধের খেলা ওর থাকবে। তুই আর যাস না ওখানে, কিসের প্রতিশোধ নিবি? যুগ যুগ আগের ঘটে যাওয়া ঘটনার সাক্ষী আমি, তোর বুড়িমা। অন্যায় অনেকের থাকলেও অনেক সময় তার শাস্তি দেওয়ার মতো না পুরি। তুই চলে আয়, এসব শেষ হওয়ার না। কমলার জায়গায় আমি থাকলেও হয়তো এই কাজই করতাম। ওকে পার করেছে তা তো আমি নিজ চোখে দেখেছি। ছোট্ট মেয়েটার চিৎকারে আওয়াজ আসতো দিন নেই রাত নেই বাড়ির শেষ সীমান্তের বদ্ধ ঘর থেকে। পরে কি হলো, কি ভাবছো? ডাকছি কখন থেকে। জোরে কাজ ঝাঁকানো আর নিতুর কণ্ঠ পেয়ে চমকে উঠল। পুরীর চমকানো মুখে চাইল নিতুর দিকে। ওর বুকা চাহনি দেখে নিতু নরম কণ্ঠে বলল, কি হয়েছে পরি, চমকে উঠলে কেন? পরে কোনো মতে দুদিকে মাথা নাড়িয়ে কিছু না বোঝালো। ইয়ানকে নিয়ে ভাবছিলে বুঝি? তাই তো বলি, তাই এত আনমনা কিসের জন্য? তা ঠিক আছে, এখন তো তাকেই নিয়ে ভাবার সময়। নিতু বিছানায় গিয়ে বসতে বসতে ঠোঁট টেপে হেসে বলল। পরে ক্ষণকাল নিতুর মুখ পানে চেয়ে থাকলো। তাকে নিয়ে কেন ভাবতে যাব? ভাববে না সেটা বলছো? কয়দিন পর নতুন জীবন। বৌমনি যাকে নিয়ে তুমি এই মুহূর্তে আমাকে পচাতে চাচ্ছ, তাকে নিয়ে আমি মোটেও কিছু ভাবছি না। কি ভাববো তাকে নিয়ে? আমি ভাবতে পারি না কিছু। অস্বস্তিতে গাঢ় হয়ে থাকি। ভাবার বিষয় হলো তার সাথে থাকবো কি করে আমি, মানে সংসার করব ভাবতে গেলেও মাথার জ্যাম ধরে যায় আমার। ও মা, এই আবার কেমন কথা হলো? মাথায় জ্যাম ধরবে কেন? নিতু অবাক হওয়ার ভান করে প্রশ্ন করলো। পরি হতাশ চোখে চাইলো, হাত নাড়িয়ে নাড়িয়ে বলল। নিতু ফিক করে হেসে দিল পুরীর কথায়। পুরী থমথমে মুখে তাকিয়ে আছে নিতুর দিকে। তার যে কি অবস্থা সেটা তো কেউ জানে না। অস্বস্তিতে তার মরি মরি অবস্থা। হাসুক, সবাই হাসুক। পারল না তো কেউ একটা হাসি খুশি মানুষ দেখে বিয়ে দিতে। তাকে এক গুরু গম্ভীর মানুষের গলায় ঝুলিয়ে দিল। সে তো তাকে বাঁচাবে না, বরং গলা থেকে ঠাস করে মাটিতে ফেলে দিবে। হাসো হাসো, তোমাদের হাসারই তো সময়। আমার জীবন আমাকেই সামলাতে হবে। ওনাকে নিয়ে কিছু ভাবতে গেলেই অস্বস্তিতে অক্কা পাওয়ার অবস্থা আমার। তিতাস ভাইয়ার মতো প্রেমিক বরকে পেয়েছো তো, তাই কিছু বুঝলে না। নিতু হাসি লুকিয়ে উঠে এলো। পুরীর কাছে এসে ওর মাথায় হাত রাখলো। চিন্তা করো না পরি, এখন এমন মনে হবে। হ্যাঁ, এটা কাটিয়ে ওঠা কঠিন এই মুহূর্তে। যখন একসঙ্গে থাকবে একটা পুরুষ, যতই গম্ভীর হোক, বউয়ের সাথে তার সম্পর্ক অন্যরকম হবে। সেই সম্পর্কে নিজেরা যখন একে অপরের কাছে আসার তাগিদ অনুভব করবে, সেই মুহূর্তেই বুঝতে পারবে পুরুষটা আসলে কেমন। অস্বস্তি, জড়তা তখন কেটে যাবে। এখন এমন হবে, নিস্তার নেই এটা থেকে। আর ইয়ানের ক্ষেত্রে এটা প্রখর, আমি বুঝতে পারছি। আচ্ছা, তুমি বরং তোমার সাজগোজ কি করবে, কিভাবে ফটো তুলবে, এসব ভাবো। ওকে? পরে শুধু মাথা নাড়ালো। বুকের ভেতর ডিপ ডিপ করছে ওর, শিরশির করছে সারা শরীরে। এ কেমন অনুভূতি! এগুলো সামলাতে পরে বড্ড হিমশিম খায়। কয়েকবার জোরে শ্বাস ফেলল। নিতু ওর লজ্জা ভাব মুখের দিকে তাকিয়ে ধরে ফেলল। কথা ঘোরালো, থাক, মেয়েটাকে আর কিছু বলবে না এ সম্পর্কে। আর যতটুকু পার্সোনাল কথা আছে পরে না হয় একসময় বলবে। আমার ভাইয়া ডাকছে, ঘরেই আছে, দেখা করে এসো। আর আনাম কোথায় জানো? বাড়ি এসে দেখছি না তোমাদের পেলে, আবার কথা তার মনেই থাকে না। পরে হালকা হেসে উঠে দাঁড়ালো। নিজেকে স্বাভাবিক করার চেষ্টায় নিতুর সাথে তাল মিলিয়ে নিজের কাঁধ দুই হাতে জড়িয়ে ধরে দরজার দিকে হাঁটতে হাঁটতে বলল, তিতলিদির সাথে গেছে, বড় বাবাও আছে, ওরা কোথায় যেন গেছে। তুমিও রেস্ট নাও, সারাদিন ক্লাস করিয়ে আসলে এত প্যারা নিতে হবে না বৌমনি।
প্যারা নিজ থেকে নিতে চাইনি নরদিনী। বলো কি খাবে? আমি একদমই ক্লান্ত নই। তিতলি বা কয়দিন থাকছি, আর একটু রান্নাবান্না করে সব খাবো না তোমাদের? পরে মন মাতানো হাসি দিল, মাথা নাড়িয়ে বলল, চলো তাহলে রান্নাঘরে যাই। আগে তোমার ভাইয়ের সাথে দেখা করে আসো। পরি মাথা হেলিয়ে চলে গেল তিতাসের সাথে দেখা করতে। নিতু মুচকে হেসে নিচে চলে গেল। তিতাসের সাথে কথা শেষ করে ঘর থেকে বেরিয়ে এলো পরি। কিছু ভাবতে ভাবতে সামনের উপাসের বারান্দায় একবার তাকিয়ে দৃষ্টি ফেরাতে গিয়ে আবারও তাকালো। মনে হলো কেউ আছে ওখানে। কে? সায়মি কেন মনে হলো? দোতলার অন্য পাশের বারান্দায় দাঁড়িয়ে সায়মি কারোর সাথে কথা বলছিল। এদিকে ওর পেছনে বিড়ালের মতো পা ফেলে নিঃশব্দে দাঁড়িয়েছে পুরী। সায়মির খেয়াল নেই এদিকে। হুট করেই ওর কান থেকে ফোন কেড়ে নিতে চমকে চেঁচিয়ে উঠল। কে? পেছন ফিরে পরীকে দেখে স্বস্তির শ্বাস ফেলল, ভয় পাইয়ে দিল তাকে। এভাবে কেউ ফোন কেটে নে? আমি ভয় পেয়ে গিয়েছিলাম কতটা জানিস? সায়মির থেকে দৃষ্টি ফিরিয়ে পরি পাওয়ার বাটন চাপ দিতে সায়মি হাত বাড়ালো ফোন নিয়ে নেওয়ার জন্য। পরেও ফোন দূরে সরে ভ্রু উচালো। আরে ফোনটা দে, আমি বলছি, ইম্পর্টেন্ট কথা বলছি পরি। সায়মির এমন জলদি জলদি ভাব দেখে পরি দু পা পিছিয়ে এলো। অতঃপর দাঁত বের করে হেসে উল্টো ঘুরে দৌড় দিয়ে বলল। পরি হাসতে হাসতে সায়মির ফোনের পাওয়ার বাটন আবার চাপলো। এদিকে সায়মিও ওর পেছন পেছন আসছে। পরি বেশি দূর যেতে পারলো না, ফোনের স্ক্রিনে নাম অতঃপর কানে ফোন নিয়ে দাঁড়িয়ে গেল। এই ঈশানটা আবার কে শারমি আপু? হ্যাঁ হ্যাঁ, হ্যালো, কে? সায়মি নিজের কপালে চাপড় মেরে পরির কাছে এগিয়ে গেল। স্বাভাবিক গলায় বলল, গাদা, এটা ঈশান, মনে নেই? ওই ঈশান, বৌমনি আর তিতাস ভাইয়ের রিসেপশনে যার সাথে ঈশান মিট করালো সেই। পরি কান থেকে ফোন নামিয়ে সন্দিহান নজরে সায়মির দিকে তাকিয়ে বলল, তার সাথে তোমার কিসের কথা? হ্যালো, আমার বোনের সাথে কি কথা আমিও শুনবো। তোমার বোনকে তুলে নিয়ে যাব পরি, সেটা ট্রেড দিচ্ছিলাম। আমার কথা না শুনলে উঠিয়ে নিয়ে আসব। এটা তোমার বয়ফ্রেন্ড শারমি আপু? তুমি বললে না যে তুমি প্রেম করছো? তুমি না কি যেন নাম, নিশির ভাই? হ্যাঁ, নিশান ভাইকে পছন্দ করতে? হতভম্ব হয়ে প্রশ্ন করল পরি। সায়মি নিজেও ভ্যাবা সেকা খেয়ে বলল, কে বলেছে ঈশান আমার বিয়ে? সায়মির রাগে মুখ পরি ওর হাতে ফোন ধরিয়ে দিয়ে উল্টো ঘুরে মিটমিট করে করে হাসছে। ঝামেলা বাঁধিয়ে দিয়ে চলে গেল পরি। আর স্বামী ফোন কানে নিয়েই ঝাড়তে লাগলো ওপাশের ব্যক্তিকে কিছু বলতে না দিয়ে। হুট করে রিসেপশন করার আগে রাউশাদ খান আর নীরার পরিকল্পনা অনুযায়ী একটা পার্টি অ্যারেঞ্জ করা হয়েছিল। সেখানে যতটা সম্ভব সবাইকে বলেছে সবটা। বিয়ে ছাড়া হঠাৎ রিসেপশন পার্টিতে সবার প্রশ্নের সম্মুখীন হতে হতো, তাই আগে থেকে পার্টি অ্যারেঞ্জ করে কিছু কারণ উল্লেখ করে অবশেষে অ্যানাউন্সমেন্ট করে দিল রিসেপশনের ডেট। তারপর সবার কাছেই কার্ড পৌঁছে দেওয়া হয়েছিল। পার্টিতে উপস্থিত ছিল নীরা, রাশেদ খান, রায়েত, সেজতি আর ইয়ান। সবার প্রশ্ন ছিল, তাহলে আজ কেন ছেলের বউয়ের সাথে পরিচয় করিয়ে দেওয়া হলো না? বিনিময়ে নীরা মুচকে হেসে রাশেদ খানের দিকে তাকালেন। দুজনে কথা ভাগাভাগি করে তারা খুব সুন্দরভাবে বুঝিয়ে দিল তারা চায় একেবারে বউ ভাতে সবার সামনে আনতে তাকে। সবার এত এত প্রশ্ন, মেয়েকে এমন আভাস তারা একটু পায়নি। নীরা জানিয়েছে সবটাই বউ ভাতের দিনে বলবেন। রাজনৈতিক নেতা সহ সব ধরনের বড় বড় মানুষেরা উপস্থিত ছিল। কোল্ড ড্রিঙ্কসের গ্লাস হাতে রাশেদ খানের পারিবারিক ডাক্তার এগিয়ে আসলেন। হেসে হেসে রসিকতার সহিত বলেছিলেন, কি খান, সেই কবে বলেছিলে ছোট বৌমার কথা? তাকে অবশেষে 3 বছর পর আনছো, এটা কি ঠিক? বিয়ে কবে করালে ছেলেকে? রাশেদ খান হাসলেন, চাপা স্বরে সত্যিটাই বললেন। বিয়ে তো 3 বছর আগে হয়ে গেছে ডাক্তার। আমার মেয়েটার বয়স একটু কম ছিল, তাই সবার সামনে আনতে একটু দেরি করলাম। বাহ খান বাহ, খেলা তো তুমিই খেলছো। গোপনে ছক্কা মেরে আমাদেরকে ফাঁকিতে ফেলে দিলে। রাশেদ খান শরীর দুলিয়ে হাসলেন। ডাক্তারও তার সাথে তাল মিলিয়ে হেসে বললেন, আমার ছোট বৌমাকে দেখতে কিন্তু অধীর আগ্রহে বসে আছি গত 3 বছর ধরে। বৌমা নয় ডাক্তার, সে আমার মা, আমার ছোট মা, বুঝেছো? বুঝলাম তো, ফ্যামিলির বাকিরা আজ এখানে আসলো না যে? রেজওয়ান আঙ্কেল আর তোর ভাইয়েরা? আমার ছোট মাকে তো ওদের হেফাজতে রেখেছি, সবাইকে দেখতে পাবে, ওয়েট করো। অনুষ্ঠানের 2 দিন আগে পরীক্ষা নেওয়ার কথা। সাইমি আর শান মিলে কথা লাগিয়েছে ইয়ান ব্রো এসে পরীকে নিয়ে যাবে। হ্যাঁ,
সাথে তো তারা যাবেই। ওদের কথায় রায়, তিতাস, বাকি সবাই সায় জানিয়েছে। ইয়ান না চাইলেও ইয়ানকে দিয়ে কিছু করানোটা মুশকিল। মীরা নিজেই ওদের হয়ে বলেছে পরীকে নিয়ে আসতে। ইয়ানের রিয়াকশন নির্বিকার। সত্যি অবশেষে পরীকে নিয়ে যেতে এসেছিল সে। পরীর এবার যাওয়ার সময়টাতে কেমন কান্না কান্না পেল। মলিন মুখে মায়ের দিকে তাকালো। মেয়ের মনোভাব বুঝতে অসুবিধা হয়নি রিতার। নরম মনের রিতা নিজেকে সন্তর্পণের সামনে নিয়েছে। তার ভাগ্য মেয়ে তো তারই কাছে থাকবে। ইয়ানের হাতে চোখ বন্ধ করে মেয়ে দিতে পারবে সে জানে ইয়ানি যোগ্য তার মেয়ের জন্য, ভালো রাখতে পারবে তার মেয়েটাকে। তবু মায়ের মন তো কাটবেই। পরীকে দু হাতে জড়িয়ে চোখের পানি ছেড়ে দিলেন। ভেজা চোখে পরীর কপালে গালে চুমু খেয়ে হাসি ফোটালেন মুখে। পরীর ছলছল চোখ বাবাকে জড়িয়ে ধরে গড়িয়ে পড়ল চোখ থেকে পানি। পরীকে বিদায় দিয়ে সবাই দীর্ঘ নিঃশ্বাস ফেলল। তারা যাবে আগের দিন। পরীকে আগে পাঠানোর কারণ ছোটরা সবাই প্ল্যান করেছে ছোটখাটো একটা আয়োজন করবে। আগের দিন কিছুটা হলুদের অনুষ্ঠানের মতো হবে, তাই আগেই চলে যাচ্ছে। নিতু, তিতাস ওরা পরিবারের বাকি সবার সাথেই যাবে। আয়োজন নিজ হাতে করবে বলে ছোটরা চলে গেল। তবে শান বেচারার কপাল খারাপ, সে যেতে পারেনি। যদিও সে অনুষ্ঠানের ছেলেরা অ্যালাউ না এটা জানিয়েছে, তবে শান জানে ওটা কথার কথা। কিছু মুহূর্তের জন্য কোনো পূর্বাভাস না দিয়ে ইয়ানকে সেখানে উপস্থিত করার ফন্দি মাত্র। সে চুপচাপ মুখে কুলু পেটেছিল। এখান থেকে সোজা এন্ট্রি নিবে ঢাকায় ওদের হলুদ প্লাস মেহেন্দি অনুষ্ঠানে। এই কথাটা নিজের মধ্যেই রাখলো শান। আজ সকালে সবাই চলে এসেছে। বড়দের কাউকে দেখার উপায় নেই, তারা ব্যস্ত নিজেদের কাজে। বাড়ির ছেলেরাও ব্যস্ত। গত 24 ঘন্টায় পরি ইয়ানের সামনে না পড়ার চেষ্টা করেছে, আর হাতে গোনা দু একবার যা পড়েছে ভুলেও ইয়ানের মুখের দিকে তাকায়নি। বর্তমানে সে বসে আছে হলুদ শাড়ি পরে হলরুমের শেষ সীমান্তে। শ্যাম্পু করা, হাঁটু ছুঁই ছুঁই চুলগুলো ছেড়ে দেওয়া। মূলত মেহেদি নেওয়ার জন্যই এখানে বসার আয়োজন করেছে। সার্ভেন্ট কেয়ারটেকারদের দিয়ে এখানে সোফা এনেছে। সবাই শাড়ি পরেছে, বসতে অসুবিধা হতেই পারে। সেই সূত্র ধরেই কাচের দরজাটা পুরোটা খোলা, সামনে ফুলের বাগান দৃশ্যমান। সেখান থেকে হালকা বাতাস এসে পুরের চুলগুলো উঠছে। ঘণ্টাখানিক আগে গোসল করার পরপরই শাড়ি পরিয়েছিল তিতলি। সাথে সে যদি সাইমু ছিল, হালকা সাজ, তার মুখে মেকআপ না দেওয়া হলেও ফেস পাউডার আর হালকা গোলাপি লিপস্টিকে হৃদয় রাঙিয়ে দিয়েছে সাইমি। গলায় সোনার একদম সিম্পল নেকলেস বলে ভুল হবে না, চেনের মতো, আর মাঝে 8-9টা ছোট ফুল এবং একটা পেন্ডেন্ট। সাথে ম্যাচিং সিম্পল কানের দুল, হাতে একই রকম ফুল বসানো মাঝারি আকারের চুড়ি, 2 হাতে দুটো। নাকে ছোট নাক ফুল আজই পরানো হয়েছে। সাইমি আর তিতলি আগে থেকে এটা প্ল্যান করেছিল। তার সম্পর্কে অবগত ছিলেন না মিসেস নীরা, সে যেহেতু জানতো, তাই শপিংয়ে এই প্রোগ্রামের জন্য সব কিনে রেখেছিল পরীর জন্য। পরীর হাতে মেহেদি ডিজাইনও সিম্পল, সাইমির চুজ করা। তার প্ল্যানে সব হচ্ছে। বিয়ে হলে আলাদা কথা ছিল, যেহেতু বউ ভাত, সাইমি তেমনভাবেই আঙ্গুলের ডিজাইনে মেহেদি দিতে বলেছে। তেমনভাবেই দিয়েছে মেহেদি দিতে আসা মেয়েগুলো। দুজনকে আনা হয়েছে। পরীকে সর্বপ্রথম মেহেদি দিয়ে বসে রাখা হয়েছে। সোফার দুপাশে হাত ছড়িয়ে দিয়ে বাকিদের মেহেদি দেওয়া দেখছে পরী। ঠোঁটে লজ্জা মিশ্রিত মন করা হাসিটা বিদ্যমান। অন্যদিনের থেকে আজ একটু বেশি আলাদা লাগছে। আলাদা একটা উজ্জ্বলতা বিরাজ করছে ওর মুখের আদলে। তিতলি বারবার পরীকে দেখছে, এত বরফ হয়ে গেল কিভাবে। হলুদ শাড়ি আর আগে পরী পরেনি। গর্জিয়াস হলুদ শাড়িটায় মায়াবী পরীকে অসম্ভব সুন্দর লাগছে। পাশে মাঝারি আকারে সাউন্ড বক্সে হিন্দি গান চলছে। तेरी झुकी नजर तेरी हर अदा मुझे कह रही है ये रास्ता, चाहे कुछ न कहना भले छू तो रहना, मुझे है पता तेरे प्यार का, खामोश चेहरा आँखों पे पहरा, खूब है गवा तेरे प्यार का, तेरी झुकी नजर तेरी हर अदा मुझे कह रही है ये रास्ता। পরে ওদের সাথে কথার টুকটাক তালে হঠাৎ মাথা ঘুরে ডান দিকে তাকালো। নজরে আসলো গম্ভীর পুরুষটাকে কফির মগ হাতে নিচে নামছে। সিঁড়ি দিয়ে দৃষ্টি এদিকে তার। হঠাৎ তাকানোই ইয়ানের সাথে চোখাচোখি হয়ে যায় পরীর। বুকের ভেতর ধক করে উঠে সাথে সাথে। এমন হলো কেন? সাথে সাথে হৃৎপিণ্ডের ধুকপুকানির গতি বৃদ্ধি পায়। পরী নজর ফিরে আনে, এদিক ওদিক তাকাতে থাকে। লজ্জা পাচ্ছেও। লজ্জায় কান দুটো কেমন গরম হয়ে যাচ্ছে। সবটাই ইয়ানের দৃষ্টির দোষে। কেমন নজরে তাকিয়েছিল, ওভাবে কেন তাকাবে? আর রক্তিম গালগুলো নিয়ে পরী মাথা ঝুঁকে নিল কিছুটা।
পাশেই গানটা চলছে। অন্যরকম পরিবেশ সৃষ্টি হলো। পুরীর কাছে মনে হলো গানের লাইনগুলো খুব কানে লাগছে, যেমনটা সিনেমা নাটকে হয়। নায়ক এলে এমনভাবেই গান চলতে থাকে। ইয়ার নায়ক, তেরি হি বাহু মে পানাহু মে রহনা মুঝে হর দু সাদা। পরীর এমন হাবভাব প্রথমে নজরে এলো সেজতির। পরীকে এমন লজ্জায় নুয়ে যেতে দেখে চোরা চোখে কারণ খোঁজার সন্ধানে নামবে ভাব তখন নজরে পড়ল ইয়ানকে, যে এখনো পরীকে পর্যবেক্ষণ করতে ব্যস্ত। সেজতি তার পাশে বসা নিতুকে খোঁজা দিল। নিতু তাকাতেই স্বামীকে ডাকার ইশারা করলো। নিতু আওয়াজ করে ডাকতে গেলে সেজতি চোখের ইশারায় থামিয়ে ইশারা করলো। নিতু স্বামীর হাঁটুর উপর হাত রেখে সেজতির দিকে ইশারা করলো তাকানোর জন্য। নিতু নিজেও কিছু বুঝলো না। স্বামীর জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতে সেজতি পরীর দিকে ইশারা করলো। স্বামী কয়েক সেকেন্ডের সব বুঝে মিট করে হেসে সেজতির দিকে ফের তাকালো। এবারও সেজতি কিছু ইশারা করলো। ওর ইশারা অনুযায়ী স্বামী নিজের ফোনের ক্যামেরায় মুহূর্তে ভিডিও করে হু হা করে হাসতে গিয়েও মুখ চেপে ধরলো কি ভেবে আরও একটা রোমান্টিক গান প্লে করে দিল। পরীর ওদের কাণ্ড কারখানা নজরে না এলেও তীক্ষ্ণ মস্তিষ্কের ইয়ান সবটাই দেখল। তার ভাবান্তর নেই। পরীকে পর্যবেক্ষণ শেষে 4 কোয়ার্টার ট্রাউজারের পকেটে এক হাত গুজে রাখা অবস্থায় হেঁটে ডাইনিংয়ে চলে গেল। কি রে মাইয়া, তুই অমনে লজ্জা পাইতাছস কেন? পরীর সামনের সোফায় বসেছিল জাহানারা। পরীর লজ্জা পাওয়া মুখের দিকে তাকিয়ে রসিয়ে বলল, পরী কি বলবে? নিতু ওর হয়ে প্রত্যুত্তর করলো, তুমি দেখি কিছুই বোঝো না দাদি শাশুড়ি। দাদা শ্বশুরের সাথে আমার নতুন করে বিয়ের ব্যবস্থা করতে হবে, তাহলে বুঝবে। নিতু কিছুটা সুর টেনে বলল। বাকিরা হেসে উঠল। শান্ত তিতলিও হাসিটা আটকে রাখতে পারল না। তবে তার হাসিতে শব্দ ছিল না। সবার হাসিতে পরীর লজ্জা আর বাড়ল। সবাই তার সাথে দুশ্মনী করছে। সামনে হাত এনে দেখতে লাগলো, তবে তার হাতে ইয়ানের নাম লিখতে কেউই ভুল করেনি। নিজানের মাঝে সূক্ষ্মভাবে ঠিকই লিখে দিয়েছে, ও দাদু ভাই, এই দিকে আসো দেখি। সারাদিন ঘরে কি করো? এখন তো একটু বাহিরে থাকতে পারো। জাহানারা ডাক উপেক্ষা করে চলে যেতে পারেনি হয়তো ইয়ান, তাই সব সময়ের মতো নিঃশব্দে পদচারণ ফেলে এগিয়ে এলো জাহানারার নিকট। আমার তো এখানে কাজ নেই কোনো। তো তোমার বউ নেই? দেখো ওরা সাজাইছে তোমার বউরে, একটু ছবি টবি তুলবা, এইসব তো স্মৃতি হয়ে থাকবে। প্রয়োজন নেই দাদু, আর কিছু বলবেন? বলবো, আমার পাশে এসে বসো আগে, তারপর বলতেছি। এত তারা কিসের মতো, এখন একটু কাজ বাদ দাও। ইয়ান বসলো জাহানারার পাশে। জাহানারা ইশারা করতেই সাইমে উঠে পরীর হাত ধরে ইয়ানের পাশে এনে বসিয়ে দিল। ইয়ানের পরনে টিয়াল গ্রিন কালারের বাসায় পরিহিত টি শার্ট আর কালো 4 কোয়ার্টার ট্রাউজার। এমন অবস্থায় স্বামী তাড়াতাড়ি দক্ষ হাতে পরি আর ইয়ানের আলাদা পিক এবং দাদির সাথে ওদের দুজনের পিক তুলল। তারপর ফোন নামিয়ে জাহানারার দিকে তাকে বলল, নানু, নিরামিষ লাগছে। ইয়ান ভাইয়া একটু পরীকে এক হাতে জড়িয়ে ধরুন, ভালো লাগবে ছবিতে। ইয়ান পরীর দিকে তাকালো। পরী লজ্জায় 2 গাল লাল করে বসে আছে। ইয়ান ওর মুখ পানে কিছুক্ষণ তাকিয়ে থেকে স্বামীকে জোর গলায় মানা করলো। অতঃপর উঠে দাঁড়ালো। জাহানারা বাধা দিতে চাইলে পকেটে 2 হাত গুজে পরীর দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, দাদু, আপনার নাতনির এখনো সেই বয়স হয়নি। সে আমার দিকে চোখ তুলে তাকাতে পারে না। এক হাতে জড়িয়ে রাখলে তাকে খুঁজে পাওয়া যাবে। পরীকে লজ্জার সাগরে ডুবিয়ে ইয়ান চলে গেল। পরী আহাম্মক হয়ে একবার চেয়ে পরে মুহূর্তেই মাথা নত করে নিল। লোকটা আসলেই অসহ্যকর। দাদু ভাই, তোমার কাছে দিয়েছি তো সেই জন্যই, যাতে শিখিয়ে পড়িয়ে নিতে পারো নিজের মতো। কথায় আছে না, মাটি কাদা অবস্থায় তাকে গড়ে নিতে হয়। তুমি তাকে যে রূপ দেবে সে সেই রূপে গড়ে উঠে আজীবন তোমার পাশে থেকে যাবে। ও কাদা অবস্থায় থাকতেই তো তোমার সাথে জুড়ে দিয়েছি, এই জন্য এখন বাকিটা নিজে গড়ে নাও। ইয়ান দাঁড়িয়ে ছিল জাহানারার কণ্ঠ পেয়ে। প্রত্যেকটা কথাই শুনেছে সে মনোযোগের সহিত। অতঃপর পিছন ফিরে আবার পরীর মুখপানে চেয়ে চলে গেল। পরী লজ্জা ভুলে এবার মুখ ভেঙচি দিল। সন্ধ্যা হতেই সবাই বাড়ির ট্যারেসে উপস্থিত হলো পরিপাটি হয়ে। যেহেতু শীত মোটামুটি আছে, তাই পরীকে হলুদ গোসল করাবে এমন চিন্তাবাদ।
শুধু মুখে হাতে পায়ে হলুদ লাগাবে, তারপর ধুয়ে ফেলবে। পরীর আসার আগেই এই বাড়ির সাজানো হয়েছে, ফুল আর লাইটিং করা হয়েছে পুরো বাড়ি। বাড়িটাকে সাজিয়ে অন্য রূপ দেওয়া হয়েছে আগে। টেরেসেও অসম্ভব সুন্দর করে লাইটিং করে সাজানো হয়েছে। পরীর বসার জন্য সুন্দর করে একটা জায়গা সাজানো হয়েছে। টেরেস থেকে 3-4 ইঞ্চি উপরে কিছুটা দোলনার মতো করে সাজানো হয়েছে। আজ সবার মধ্যমণি পরী, এটা ভেবেই ওর অস্বস্তিতে আবারও গা হয়ে গেল। পরীর আর কাজ কি? ও তো স্রেফ চুপচাপ মুখে হাত দিয়ে সবার কার্যকলাপ দেখছে। চুলগুলো আগের মতো ছেড়ে রাখা, শুধু দুপাশ থেকে অল্প কিছু চুল নিয়ে পাঞ্চ ক্লিপ দিয়ে পেছনে বাঁধা, আর ব্যাংকস লেয়ার কার্টের কয়েক গুচ্ছ চুল বের করে রাখার সামনে। এমন ভাবে পরীকে আরো বেশি কিউট লাগছে। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।